ভারতের কেন্দ্রীয় বাজেট মানেই একটা বিরাট ব্যাপার, বিশেষ করে যখন নির্বাচনের ঠিক পরের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আসছে। আর সবার নজর থাকে আয় করের দিকে। একদম। আজ আমরা 2026-27 সালের আসন্ন বাজেট নিয়েই কথা বলবো, আর ফোকাসটা থাকবে মূলত আয়করের উপর। আমাদের হাতে অর্থশাস্ত্রের অধ্যাপক ডক্টর রাহুল খারাটের একটা লেখা আছে। যেখানে মধ্যবিত্ত আর বেতনভোগী শ্রেণীর প্রত্যাশাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঠিক, কিন্তু শুধু কি কি পরিবর্তন আসতে পারে সেটা জানাই তো সব নয়। আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই সম্ভাব্য পরিবর্তনগুলো আসলে কোন অর্থনৈতিক দর্শনের দিকে ইঙ্গিত করছে? সরকার কি চাইছে আমরা আরও বেশি খরচ করি, নাকি আরও বেশি সঞ্চয় করি? এই প্রশ্নটাই কিন্তু আসল। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, বাজেটের প্রত্যেকটা কর সংক্রান্ত সিদ্ধান্ত আসলে একটা নীতির প্রতিফলন। একদিকে আছে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মানুষের হাতে নগদ টাকা দেওয়া, যাতে বাজারে চাহিদা বাড়ে। যাকে আমরা বলতে পারি ভোগবাদকে উৎসাহ দেওয়ার নীতি। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা সব সরকারকেই করতে হয়। আচ্ছা। ডক্টর খারাটের লেখায় যে 6টা প্রত্যাশার কথা বলা হয়েছে, সেগুলোকে আমরা কিন্তু এই দুটো শিবিরে ভাগ করে দেখতে পারি। দারুণ একটা ফ্রেমওয়ার্ক। তাহলে তো আমরা শুধু পরিবর্তনগুলোই বুঝব না, তার পেছনের উদ্দেশ্যটাও ধরতে পারবো। একদম। তাহলে চলুন প্রথমে সেই প্রস্তাবগুলো নিয়ে কথা বলি যেগুলো সরাসরি মানুষের পকেটে টাকা ঢোকানোর কথা বলছে, মানে কনজাম্পশন বাড়ানোর দিকেই ইঙ্গিত করছে। তালিকার প্রথমেই আছে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রত্যাশা। হ্যাঁ, গত বাজেটে নতুন কর ব্যবস্থায় কিছু শর্ত মানলে প্রায় 12.5 লক্ষ টাকা পর্যন্ত আয় কার্যকরীভাবে করমুক্ত ছিল। এবার কি সেই সীমা আরও বাড়তে পারে? এই প্রত্যাশাটা বেশ জোরালো। দেখুন, করমুক্ত আয়ের সীমা বাড়ানোর মানে হল আপনার আয়ের একটা বড় অংশ গোড়াতে করের আওতার বাইরে চলে গেল। এর প্রভাবটা তো খুব সরাসরি। খুবই সরাসরি। আপনার টেক হোম পে বা হাতে পাওয়া বেতনটা বেড়ে যায়। ধরুন এই সীমা 50,000 টাকা বাড়ানো হলো। তার মানে আপনার করযোগ্য আয় সরাসরি 50,000 টাকা কমে গেল। আর এই অতিরিক্ত টাকাটা মানুষ খুব সম্ভবত দৈনন্দিন খরচ বা অন্য কিছু কেনার পেছনেই ব্যয় করবে। ঠিক, অর্থনীতিতে এটা চাহিদা তৈরি করে। তাই এই পদক্ষেপটা সরাসরি কনজাম্পশন বাড়ানোর পক্ষে। আচ্ছা, এই একই লাইনে আরও একটা বড় প্রত্যাশার কথা শোনা যাচ্ছে, আয়কর স্ল্যাবের সীমা বাড়ানো। ডক্টর খারাটের লেখা অনুযায়ী একটা বড় প্রস্তাব হল 30% করের যে সর্বোচ্চ স্ল্যাবটা, যেটা এখন 24 লক্ষ টাকার আয়ের ওপর শুরু হয়, হ্যাঁ, সেটাকে বাড়িয়ে 35 লক্ষ বা এমনকি 40-50 লক্ষ টাকা করা হতে পারে। বাবা, এটা তো একটা বিশাল লাভ। এর মানে কি এটা যে সরকার মূলত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে সুবিধা দিতে চাইছে? প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত। এর পেছনের যুক্তিটা বুঝতে হলে একটা সিঁড়ির কথা ভাবুন। সিঁড়ি? হ্যাঁ, যদি ধাপগুলো আরও চওড়া করে দেওয়া হয়, তাহলে আপনাকে সবচেয়ে উঁচু ধাপে পৌঁছাতে বেশি পরিশ্রম করতে হবে, তাই না? ঠিক। এখানেও তাই হচ্ছে। সর্বোচ্চ করের হারটা কমানো হচ্ছে না, কিন্তু সেই হারে পৌঁছানোর পথটা দীর্ঘ করে দেওয়া হচ্ছে। এখন যার আয় ধরুন 30 লক্ষ টাকা, তাকে 24 লক্ষ টাকার ওপরের 6 লক্ষ টাকার জন্য সরাসরি 30% কর দিতে হচ্ছে। আচ্ছা। কিন্তু যদি সীমাটা 35 লক্ষ টাকা হয়ে যায়, তাহলে ওই 30 লক্ষ টাকার পুরোটার জন্যই তাকে অনেক কম হারে কর দিতে হবে। এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন তারাই, যারা কেরিয়ারের মধ্যগগনে আছেন, ভালো আয় করছেন। কিন্তু সাধারণ মানুষের চোখে এটা তো এমনভাবেও দেখা হতে পারে যে সরকার তাদেরকেই করছাড় দিচ্ছে যারা ইতিমধ্যেই বছরে 30-40 লক্ষ টাকা আয় করছে। এর পেছনে অর্থনৈতিক যুক্তিটা কি? এর পেছনে একটা অর্থনৈতিক তত্ত্ব কাজ করে। যুক্তিটা হল, এই উচ্চমধ্যবিত্ত শ্রেণীর হাতে যদি কর ছাড়ের মাধ্যমে অতিরিক্ত টাকা আসে, তাহলে সেই টাকাটা অর্থনীতিতে ফিরে আসার সম্ভাবনায় বেশি। মানে তারা হয়তো একটা নতুন গাড়ি কিনবেন বা দামি গ্যাজেট। একদম, বা ছুটিতে বেড়াতে যাবেন। এই ধরনের খরচ অর্থনীতিতে একটা মাল্টিপ্লায়ার এফেক্ট তৈরি করে, যা চাহিদা বাড়ায় এবং উৎপাদন ও কর্মসংস্থানে সাহায্য করে। তবে হ্যাঁ, এর একটা রাজনৈতিক দিকও আছে। আচ্ছা। এই শ্রেণীটা বেশ প্রভাবশালী, আর তাদের সন্তুষ্ট রাখাটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ হতেই পারে। এই স্ল্যাবের সীমা বাড়ানোর চেয়েও আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রস্তাবও তো আছে। কিছু বিশ্লেষক বলছেন 30 থেকে 50 লক্ষ টাকার আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ করের হারটাই 30% থেকে কমিয়ে 20 বা 25% করে দেওয়া হোক।
হ্যাঁ, এটা তো আরও সরাসরি সুবিধা দেওয়া। তাই তো? একদম। আগেরটা ছিল সর্বোচ্চ হারে পৌঁছানোকে দেরি করানো, আর এটা হলো খোদ হারটাকে কমিয়ে আনা। এটা আরও অনেক বেশি আক্রমণাত্মক পদক্ষেপ। এর পক্ষে যুক্তিটা কি? যুক্তি দেওয়া হয় যে করের হার বেশি হলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ে। যদি হারটা সহনীয় মাত্রায় থাকে তাহলে মানুষ সৎভাবে কর দিতে বেশি উৎসাহিত হয়। ফলে সরকারের মোট কর সংগ্রহ কমতেও পারে, আবার বাড়তেও পারে। তার মানে এটা একটা ঝুঁকিপূর্ণ চাল। অবশ্যই, কারণ এর ফলে সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার একটা সরাসরি আশঙ্কা থাকে। এ ধরনের পদক্ষেপ সাধারণত তখনই নেওয়া হয় যখন সরকার অর্থনীতিতে একটা বড়সড় ঝাঁকুনি দিতে চায়। তাহলে এই 3টি প্রস্তাবই করমুক্ত সীমা বাড়ানো, স্ল্যাব চওড়া করা আর হার কমানো একই দিকে ইঙ্গিত করছে। মানুষের হাতে টাকা দাও, খরচ করতে দাও। এই তালিকায় কি আর কিছু আছে? হ্যাঁ, একটা খুব সহজ আর জনপ্রিয় হাতিয়ার হল স্ট্যান্ডার্ড ডিডাকশন। ও হ্যাঁ। বর্তমানে নতুন কর ব্যবস্থায় এর পরিমাণ ৭৫,০০০ টাকা। এটাকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার একটা জোরালো দাবি আছে। এর বিশেষত্ব হল এটা সমস্ত বেতনভোগী কর্মচারী পান, এর জন্য কোনো বিনিয়োগের প্রমাণ লাগে না। মানে এটা একটা নো স্ট্রিংস অ্যাটাচড সুবিধার মতো। ঠিক তাই। কিন্তু একটা প্রশ্ন আসছে, ৭৫,০০০ থেকে ১ লাখ করা মানে অতিরিক্ত ২৫,০০০ টাকার উপর কর ছাড়। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মুদ্রাস্ফীতি এত বেশি, এই ২৫,০০০ টাকার ছাড় কি সত্যি কোনো বড় পরিবর্তন আনে, নাকি এটা একটা মনস্তাত্ত্বিক স্বস্তি দেওয়ার চেষ্টা মাত্র, একটা সিম্বলিক জেস্চার? খুব ভালো পয়েন্ট। সত্যি বলতে একজন উচ্চ আয়ের ব্যক্তির জন্য এই ছাড় হয়তো তেমন বড় কিছু নয়, কিন্তু যার আয় কম তার জন্য এই সামান্য টাকাটাও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আপনার কথার সাথে আমি একমত। হুম। এর অর্থনৈতিক প্রভাবের চেয়ে রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক প্রভাবটাই হয়তো বেশি। এটা সরকারকে একটা বার্তা দেওয়ার সুযোগ করে দেয় যে আমরা বেতনভোগী শ্রেণীর কথা ভাবছি। আচ্ছা, সবচেয়ে সহজে প্রয়োগযোগ্য এবং বিতর্কহীন একটা পদক্ষেপ। একদম, যা সরাসরি ভোগবাদ শিবিরেই পড়ে। বেশ, তাহলে আমরা দেখলাম যে বাজেটে এমন কিছু প্রত্যাশা আছে যা সরাসরি খরচ বাড়ানোর পক্ষে, কিন্তু ভারতের অর্থনৈতিক কাঠামোর একটা বড় ভিত্তি তো সঞ্চয়। সেই দিকটা নিয়ে কি কোনো ভাবনা চিন্তা নেই? আমি পুরনো কর ব্যবস্থার কথা বলছি। যেখানে বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যেত, হ্যাঁ। এখানেই আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় মোড় নিচ্ছে। কারণ নতুন কর ব্যবস্থা আনার পেছনে সরকারের উদ্দেশ্যই ছিল বিনিয়োগ ভিত্তিক ছাড়ের জটিলতা থেকে বেরিয়ে এসে একটা সরল, কম হারের কাঠামো তৈরি করা। কিন্তু পুরনো ব্যবস্থা তো এখনও ঠিকই আছে। হ্যাঁ, এবং অনেকেই সেটা ব্যবহার করেন। আর সেখানেই আসছে সেকশন 80সির সীমা বাড়ানোর দাবি, যা বর্তমানে ১.৫ লক্ষ টাকায় আটকে আছে বহু বছর ধরে। এই ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বোঝালে কেমন হয়? ধরুন দুজন সহকর্মী, অনেক আর বিথি। অনেক নতুন কর ব্যবস্থা বেছে নিয়েছে কারণ ওটা সহজ, কোনো ঝামেলা নেই। আর বিথি খুব হিসেবি। হ্যাঁ, সে পুরনো ব্যবস্থা মেনে চলে এবং 80সি, 80ডিতে বিনিয়োগ করে কর বাঁচায়। সরকারের এই সিদ্ধান্তগুলো তো আসলে অনিক আর বিথির মধ্যে একজনকে বেছে নেওয়ার মতো, তাই না? অসাধারণ উদাহরণ। একজন যে খরচ করতে ভালোবাসে আর অন্যজন যে সঞ্চয় করতে ভালোবাসে। ঠিক তাই। সরকার যদি 80সির সীমা বাড়িয়ে ২ বা ২.৫ লক্ষ টাকা করে, তার মানে তারা বিথির মতো সঞ্চয়কারীদের পুরস্কার দিচ্ছে। এই পদক্ষেপটা কিন্তু আগেরগুলোর থেকে চরিত্রগতভাবে সম্পূর্ণ আলাদা। কিভাবে? এখানে সরকার আপনাকে বলছে না যে টাকাটা নিয়ে যা খুশি খরচ করো, বরং বলছে তুমি যদি জীবন বীমা, প্রভিডেন্ট ফান্ড বা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডের মতো নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ করো, তবেই আমি তোমাকে কর ছাড় দেব। তার মানে টাকাটা সংশয় না হয়ে দেশের আর্থিক পরিকাঠামোতে বিনিয়োগ হিসাবে ফিরে আসছে। একদম, যা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য জরুরি। আর স্বাস্থ্য বিমার ক্ষেত্রে সেকশন 80ডির ছাড় বাড়ানোর কথাও তো শোনা যাচ্ছে। বিশেষ করে কোভিডের পর স্বাস্থ্য নিয়ে সচেতনতা আর খরচ দুটোই তো বেড়েছে। হ্যাঁ, 80ডি সীমা বাড়ানোর দাবিটাও খুব জোরালো। ক্রমবর্ধমান চিকিৎসার খরচ আর স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের সাথে তাল মিলিয়ে এই ছাড়ের পরিমাণ বাড়ানোটা খুব জরুরি হয়ে পড়েছে। এটাও তো এক ধরনের সুরক্ষামূলক বিনিয়োগ। অবশ্যই। সুতরাং যদি সরকার 80সি এবং 80ডির মতো ধারায় সুবিধে বাড়ায়, তাহলে এটা একটা স্পষ্ট সংকেত হবে যে তারা এখনও সঞ্চয় ভিত্তিক কর ছাড়ের দর্শনকে পুরোপুরি বিসর্জন দেয়নি। তারা হয়তো অনেক এবং বিথি দুজনের পথই খোলা রাখতে চায়। তাহলে একদিকে খরচ বাড়ানোর জন্য একগুচ্ছ প্রস্তাব, অন্যদিকে সঞ্চয়কে উৎসাহিত করার জন্য
পুরনো ব্যবস্থায় কিছু সুবিধা দেওয়ার কথা। এই দুটো শিবিরের মধ্যে সরকার কোন দিকে ঝুঁকবে বলে মনে হয়? এটাই তো সরকারের আসল পরীক্ষা। একটা মাঝামাঝি পথ নেওয়ার চেষ্টা করবে? আমারও তাই মনে হয়। একদিকে অর্থনীতিতে তাৎক্ষণিক গতির সঞ্চার করতে হলে ভোগবাদকে উৎসাহ দেওয়াটা জরুরি। অন্যদিকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আর উন্নয়নের জন্য সঞ্চয় এবং বিনিয়োগ অপরিহার্য। সম্ভবত সরকার একটা মিশ্র পথই বেছে নেবে। মানে নতুন ব্যবস্থায় কিছু ছাড়, আবার পুরনো ব্যবস্থাতেও কিছু সুবিধা। হতে পারে হয়তো নতুন ব্যবস্থায় স্ল্যাব বাড়িয়ে বা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে তাৎক্ষণিক স্বস্তি দেবে, আবার পুরনো ব্যবস্থায় 80সির সীমা সামান্য বাড়িয়ে সঞ্চয়কারীদেরও একটা বার্তা দেবে। এই সব কিছুর বাইরে আরেকটা বড় প্রত্যাশা হল স্থিতিশীলতা বজায় রাখা, মানে কোনো নতুন করের বোঝা যেন না চাপে। হ্যাঁ, যেমন সারচার্জ বাড়ানো বা সম্পদ করের মতো কোনো নতুন পদক্ষেপ না নেওয়া। এই কিছু না করাটাও কি একটা নীতি? অবশ্যই কিছু না করা একটা খুব বড় নীতিগত সিদ্ধান্ত। সারচার্জ অর্থাৎ সর্বোচ্চ আয়কারীদের করের উপর যে অতিরিক্ত কর বসানো হয় সেটা না বাড়ানো বা সম্পদ করের মতো বিতর্কিত কোনো কর নতুন করে না আনা। এই পদক্ষেপগুলো বিনিয়োগকারীদের কাছে একটা আস্থার বার্তা পাঠায়। একদম, এটা বোঝায় যে দেশের কর কাঠামো স্থিতিশীল এবং অনুমানযোগ্য। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে এই স্থিতিশীলতার বার্তাটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারীকেই স্বস্তি দেয়। তাহলে কর কমানোর পাশাপাশি নতুন কোনো কর না চাপানোটাও পরোক্ষে অর্থনীতিকে চাঙ্গা করারই একটা উপায়। ঠিক। তাহলে আজকের এই গভীর আলোচনাটা যদি আমরা গুটিয়ে আনি, মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে আসন্ন বাজেট একটা দোটানার মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে আছে সরাসরি কর ছাড় দিয়ে অর্থনীতিতে চাহিদা তৈরির চেষ্টা, এর মধ্যে পড়ছে করমুক্ত আয়ের সীমা বাড়ানো, আয়কর স্ল্যাব চওড়া করা, সর্বোচ্চ করের হার কমানো এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি। আর অন্যদিকে আছে পুরনো কর ব্যবস্থার মাধ্যমে সঞ্চয় এবং বিনিয়োগকে উৎসাহিত করার দর্শন, যার মধ্যে রয়েছে সেকশন 80সি এবং 80ডির মতো জনপ্রিয় ছাড়ের সীমা বাড়ানো। আর এই সব কিছুর ওপরে রয়েছে কোনো নতুন কর না চাপিয়ে একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখার চেষ্টা। তবে আমাদের একটা কথা মনে রাখতেই হবে, এই সবটাই কিন্তু বিশেষজ্ঞ এবং শিল্প সংস্থাগুলির প্রত্যাশার ওপর ভিত্তি করে তৈরি হওয়া একটা চিত্র। ঠিক, আসল সিদ্ধান্তটা কি হবে তা তো অর্থমন্ত্রী বাজেট পেশ করার দিনই জানাবেন। অনেক সময় সরকার এমন কিছু পদক্ষেপ নেয় যা কেউ প্রত্যাশাই করে না। একদম। আর এই সব কিছুর পর শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। সরকার হয়তো অনেক যে খরচ করে আর বিথি যে সঞ্চয় করে, দুজনের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করবে। কিন্তু ভাবার বিষয় হল দেশের অর্থনীতির জন্য এই মুহূর্তে কোনটা বেশি জরুরি, তাৎক্ষণিক ভোগ বৃদ্ধি নাকি দীর্ঘমেয়াদী সঞ্চয় সংস্কৃতিকে আরও মজবুত করা। এই সিদ্ধান্তের প্রভাব শুধু আমাদের ব্যক্তিগত আয়করের ফাইলেই পড়বে না। এটা আগামী কয়েক বছরের জন্য ভারতের অর্থনৈতিক যাত্রার দিকটাও নির্ধারণ করে দেবে। ঠিক তাই। আর এটাই হবে এই বাজেটের সবচেয়ে আকর্ষণীয় দিক।